পাকিস্তানের সাথে সংঘাতের পর প্রতিরক্ষা খাতে 50,000 কোটি রুপি বরাদ্দ বৃদ্ধি করেছে ভারত। এক সরকারি সূত্রের বরাতে এমন তথ্য প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। মূলত সমরাস্ত্র এবং আধুনিক সামরিক প্রযুক্তি কেনার ক্ষেত্রেই এই অর্থ ব্যয় করা হবে বলে জানা গেছে। অপারেশন সিন্দুরের লজ্জাজনক ব্যর্থতার পর প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বেশ নড়েচড়েই বসেছে ভারত। অনেকেরই ধারণা প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কি শঙ্কা দেখা দিয়েছে ভারতের মনে। এ কারণেই হয়তো প্রতিরক্ষা ব্যবস্থা ও সেনাবাহিনীর ওপর এত জোর দিচ্ছে মোদি সরকার। চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে বিশেষ করে পাকিস্তানের সঙ্গে সর্বশেষ সংঘাতের পর ভারত সরকার প্রতিরক্ষা জোরদার কর্মসূচির অংশ হিসেবে অতিরিক্ত 50,000 কোটি রুপি বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করছে। এই পদক্ষেপ ভারতের নিরাপত্তা ব্যবস্থা মজবুত করার একটি কৌশলগত প্রয়াস হিসেবেই বিবেচিত হচ্ছে। শুক্রবার প্রকাশিত এনডিটিভির ওই প্রতিবেদনে বলা হয়, অপারেশন সিন্দুরের ফলাফল বিবেচনায় ভারতের প্রতিরক্ষা বাজেটে 50,000 কোটি রুপি বৃদ্ধি হতে পারে। ধারণা করা হচ্ছে এই অর্থ বরাদ্দ অতিরিক্ত বাজেটের মাধ্যমে দেয়া হবে। এতে প্রতিরক্ষা খাতে মোট বরাদ্দ 7 লক্ষ কোটি রুপি ছাড়িয়ে যাবে। চলতি বছরের বাজেটে প্রতিরক্ষা খাতে প্রায় 7 লাখ কোটি রুপি বরাদ্দ দেয়া হয়। গত বাজেটের তুলনায় চলতি বছরের বাজেটে বরাদ্দের পরিমাণ বৃদ্ধি পেয়েছে প্রায় 10%। অবশ্য গত বছরের প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি পেয়েছে প্রায় 3 গুণ। সূত্র জানায়, বাড়ানো এই বাজেট মূলত গবেষণা ও উন্নয়ন, অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনার কাজে ব্যবহৃত হবে। শীতকালীন সংসদ অধিবেশনে এর অনুমোদন নেওয়া হবে। 2014 সাল থেকে প্রতিরক্ষা খাতের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে নরেন্দ্র মোদি। বিজেপি সরকারের প্রথম বছর 2014-15 সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে 2.29 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। বর্তমানে প্রতিরক্ষা বরাদ্দ সব মন্ত্রণালয়ের মধ্যে সর্বোচ্চ, যা মোট বাজেটের 13%। এই প্রতিরক্ষা প্রস্তুতি ও সম্ভাব্য বাজেট বৃদ্ধি ঘটছে পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে। বিশেষ করে 22 এপ্রিল পেহেলগামের সন্ত্রাসী হামলার পর ভারতীয় সেনাবাহিনীর জবাবি পদক্ষেপ অপারেশন সিন্দুরের পর। এই অভিযান পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। ভারত পাকিস্তান 100 ঘণ্টা যুদ্ধের পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশের প্রতিরক্ষা সরঞ্জামের অভ্যন্তরীণ উৎপাদনের উপর জোর দেন এবং দীর্ঘমেয়াদে একেই একমাত্র সমাধান হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, যদি আমরা প্রতিরক্ষা সরঞ্জাম বিদেশ থেকে কিনি, তাহলে সেটি আসলে নিরাপত্তা আউটসোর্স বা অন্য কারো হাতে নিরাপত্তা ছেড়ে দেওয়ার সমান। এটা দীর্ঘমেয়াদে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। জাতির উদ্দেশ্যে দেয়া সর্বশেষ ভাষণে নরেন্দ্র মোদি পাকিস্তানের বিরুদ্ধে পারমাণবিক হামলার কথা বলে ভারতকে ব্ল্যাকমেইল করার অভিযোগ উত্থাপন করেন, যার জবাবে ভারতকে নিয়ে পাকিস্তানের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাক দার। তিনি বেশ স্পষ্ট করেই বলেছেন যে দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা থাকবে কিনা তা নির্ভর করছে কাশ্মীর সংকটের ন্যায়সঙ্গত সমাধানের উপর। তার এই স্পষ্টতই কঠোর বক্তব্য নিয়ে বিশ্বজুড়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ভারত পাকিস্তান সীমান্তে সংঘর্ষের পর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও কূটনৈতিক উত্তেজনা এখনো তুঙ্গে। সীমান্তে সেনা মোতায়েন, কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযান এবং দুই দেশের মধ্যে পারস্পরিক অবিশ্বাস দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করেছে। দুই দেশের বাকযুদ্ধ এমন পর্যায়ে পৌঁছে গেছে যে যুদ্ধবিরতি লঙ্ঘন করে যে কোনো সময় আবারও হামলা পাল্টা হামলার আশঙ্কা করা হচ্ছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বক্তব্যকে উস্কানিমূলক ও উত্তেজনাপূর্ণ বলে নিন্দা জানিয়েছে। তারা স্পষ্ট করে বলছে, পাকিস্তান যুদ্ধবিরতি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে ভারতের যে কোনো আগ্রাসনের জবাব কঠোরভাবে দেয়া হবে। এরই প্রেক্ষাপটে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সম্প্রতি ইসলামাবাদে এক প্রেস কনফারেন্সে এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ভারতের সাম্প্রতিক পদক্ষেপ ও কাশ্মীর সংকট নিয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেছেন, পাকিস্তান কখনোই ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবেনি। ভারতের মতো দেশকে প্রতিহত করতে আমাদের প্রচলিত সামরিক শক্তি যথেষ্ট। আমরা আত্মরক্ষার জন্যই সীমিত প্রতিক্রিয়া দেখিয়েছি, আগ্রাসনের জন্য নয়। ইসহাক দার ভারতের সামরিক পদক্ষেপকে কৃত্রিম আধিপত্য দেখানোর চেষ্টা বলে মন্তব্য করেন। তিনি কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর ব্যাপক ধরপাকড়, হাজার হাজার মানুষের আটক এবং বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। পাকিস্তান দাবি করছে, ভারত কাশ্মীরের জনগণের মৌলিক অধিকার লঙ্ঘন করছে এবং আন্তর্জাতিক আইন অমান্য করছে। তিনি বলেন, কাশ্মীর সংকট দক্ষিণ এশিয়ার অস্থিরতার মূল কারণ। কাশ্মীরিদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার তাদেরই থাকা উচিত। পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে সিন্ধু নদীর পানি এখনও স্থগিত রাখার জন্য ভারতের সমালোচনা করেন। তিনি বলেন, ভারত সিন্ধু নদীর পানি প্রবাহ বন্ধ রেখে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। পানি সংকট কেবল মানবিক বিপর্যয়ই বাড়াবে। যুদ্ধবিরতির পরও দুই দেশের মধ্যে কোনো সরাসরি কূটনৈতিক যোগাযোগ হয়নি, বরং যুক্তরাষ্ট্র, চীন, সৌদি ও জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। আন্তর্জাতিক মহল দুই দেশের মধ্যে সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে। পাকিস্তানের রাজনৈতিক মহল ও সাধারণ মানুষও কাশ্মীর সংকটের শান্তিপূর্ণ সমাধান এবং ভারতের সঙ্গে সম্মানজনক সংলাপের দাবি তুলছে। তবে পাকিস্তান সরকারের বক্তব্যে বারবার উঠে এসেছে, শান্তি চাই, কিন্তু সম্মানের বিনিময়ে। দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে উত্তেজনা প্রশমনের কূটনৈতিক উদ্যোগ কতটা সফল হয় সেটাই এখন দেখার বিষয়। দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ভর করছে সংযম, সংলাপ ও ন্যায় বিচারের উপর। ভারত পাকিস্তান সীমান্তে আবারও সম্মুখ যুদ্ধের শঙ্কা বাড়ছে। দুই দেশের সেনাবাহিনী সিদ্ধান্তের অপেক্ষা করছে। 18 মে পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, কিন্তু এরপর কি হবে? দুই দেশের ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চিত। যদিও সামরিক পর্যায়ে দুই দেশের সেনাবাহিনী সীমান্তে উত্তেজনা কমানোর চেষ্টা করছে বলে দাবি করা হচ্ছে, তবুও সীমান্তে আধুনিক অস্ত্র ও ড্রোনের ব্যবহার বেড়েছে, যা ভবিষ্যতে বড় সংঘাতের ইঙ্গিত দেয়। সামরিক আলোচনায় কিছু অগ্রগতি হলেও মূল বিরোধ, বিশেষ করে কাশ্মীর ইস্যু, এখনও অমীমাংসিত। দুই দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও কম নয়। ভারত সরকার রয়েছে জাতীয়তাবাদী চাপে, আর পাকিস্তানও কাশ্মীর নিয়ে কঠোর অবস্থানে অনড়। দুই দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে চায়, ফলে স্থায়ী আলোচনার পথ অনেকটাই কঠিন হয়ে উঠেছে। বিশ্লেষকরা মনে করছেন, এখন এক ধরনের অস্থির সময় অতিবাহিত করছে গোটা দক্ষিণ এশিয়া। বড় যুদ্ধের ঝুঁকি কমলেও ছোট কোনো ঘটনা থেকে আবারও দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে, কারণ দুই দেশের মধ্যে আস্থার ঘাটতি এবং পারমাণবিক অস্ত্র পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। বিশ্ব নেতাদের ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র, চীন ও সৌদি আরব যুদ্ধবিরতি কার্যকরে সক্রিয় ছিল। তাদের মধ্যস্থতায় বড় ধরনের সংঘাত আপাতত এড়ানো গেছে। তবে ভারত আন্তর্জাতিক মধ্যস্থতা চায় না। কাশ্মীরকে তারা নিজেদের অভ্যন্তরীণ বিষয় মনে করে। ফলে বাইরের চাপ থাকলেও মূল সমস্যার সমাধান এখনও অধরা। এসব সম্ভাবনা ও ঝুঁকির জেরে প্রশ্ন উঠছে, 18 মে এর পরে কি হবে? যুদ্ধবিরতি কি নবায়ন হবে, নাকি আবারও সীমান্তে গোলাগুলির ঝুঁকি বাড়বে? একদিকে পাকিস্তান বলছে তারা রাজনৈতিক সংলাপে যেতে প্রস্তুত। কাশ্মীর, বাণিজ্য, নিরাপত্তা সব ইস্যুতে আলোচনা চায় ইসলামাবাদ। কিন্তু ভারতের অবস্থান এখনও অনড়। নয়াদিল্লি বলছে, সন্ত্রাস বন্ধ না হলে আলোচনার প্রশ্নই ওঠে না।
এই অবস্থানগত পার্থক্যই যুদ্ধবিরতির ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে। বিশেষ করে নির্বাচনের বছরে ভারতের ভেতরের রাজনৈতিক পরিবেশ কঠোর অবস্থানকে উৎসাহিত করতে পারে। অন্যদিকে পাকিস্তানও নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের মধ্যে রয়েছে। ফলে দুই দেশের নেতৃত্বই আপাতত ঝুঁকি নিতে চাইবে না, তবে সংঘাতের ভাষা ব্যবহার করে নিজ নিজ জনগণকে চাঙ্গা রাখতে পারে। এই বিরতির পেছনে যে রাজনৈতিক ও কৌশলগত হিসাব নিকাশ রয়েছে তা এখন পরিষ্কার। পাকিস্তান চীনের ঘনিষ্ঠ মিত্র, আর ভারত যুক্তরাষ্ট্রের কৌশলগত সহযোগী। ফলে এই অঞ্চলীয় উত্তেজনা বৃহৎ শক্তিগুলোর প্রভাব বিস্তারের ক্ষেত্র হয়ে দাঁড়াতে পারে। যুদ্ধবিরতির ভবিষ্যৎ তাই শুধু দুই দেশের উপর নয়, বিশ্ব কূটনীতিকদের অবস্থানের উপরও নির্ভর করছে। অনেক আন্তর্জাতিক বিশ্লেষকই আশঙ্কা করছেন 18 মে-এর পর ভারত পাকিস্তান যদি যুদ্ধবিরতি নবায়ন না করে তাহলে সীমান্তে ফের সংঘর্ষ শুরু হতে পারে। আর যদি তারা আলোচনার পথে আগায় তাহলে দীর্ঘদিনের অচলায়তন ভাঙার সম্ভাবনাও তৈরি হবে। এখন প্রশ্ন, দুই দেশ কি আগুনের পথ বেছে নেবে নাকি দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতায় নিজেদের মানবিকতার প্রমাণ দেবে? সম্প্রতি ঘটে যাওয়া ভারত পাকিস্তান সংঘাতে ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। পাকিস্তানের দাবি, চলতি মাসের শুরুতে ভারতের সঙ্গে সংঘাতের সময় ভারতীয় বিমান বাহিনীর মিরাজ 2000 ফাইটার জেটটি ভূপাতিত করে পাকিস্তানের বিমান বাহিনী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মে মাসের 6 থেকে 7 তারিখের কোনো এক সময় কাশ্মীরের শ্রীনগরে পূর্বাঞ্চলীয় পামপুর এলাকায় ভারতীয় বিমান বাহিনীর এই জেটটি ধ্বংস করে পাকিস্তান। গত বৃহস্পতিবার কামরায় পাকিস্তান বিমান বাহিনীর একটি অপারেশনাল ঘাঁটি পরিদর্শনে গিয়ে শাহবাজ শরীফ এই দাবি করেন। এ নিয়ে পাকিস্তান মোট 6টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করল। এর আগে দেশটির রাফাল, MiG-29 ও Su-30 মডেলের মোট 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছিল। শাহবাজ শরীফ বলেন, এই ঘটনা পাকিস্তান বিমান বাহিনীর অসাধারণ যুদ্ধ দক্ষতা এবং মাতৃভূমি রক্ষায় সশস্ত্র বাহিনীর অটল প্রতিশ্রুতির প্রমাণ। এর আগে পাকিস্তান সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তান বিমান বাহিনীর সিনিয়র অফিসার এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ ঘোষণা করেছেন, সাম্প্রতিক সংঘর্ষের সময় পাকিস্তান বিমান বাহিনী ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে 6-0 ব্যবধানে জয়লাভ করেছে। পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর বিবৃতিতে বলা হয়, কামরায় ঘাঁটি পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী পাইলট, প্রকৌশলী ও প্রযুক্তিবিদ সহ সামনের সারির সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের পেশাদারিত্ব, নিখুঁত দক্ষতা ও জাতীয় প্রতিরক্ষা বিষয়ে দৃঢ় অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন। শাহবাজ বলেন, ভারতের অকারণ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনী সংযোগ, কৌশলগত দূরদর্শিতা দেখিয়েছে এবং কার্যকর প্রতিরোধ গড়ে তুলেছে। তাদের দ্রুত ও পরিকল্পিত জবাব শুধু হুমকিটিকে নিরসনই করেনি, বরং শত্রুপক্ষের সামরিক অবকাঠামোয় বড় ধাক্কা দিয়েছে। এটি প্রমাণ করেছে দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের প্রতিশ্রুতি অটুট। বিবৃতিতে আরও বলা হয়, সেনাপ্রধানের দক্ষ নেতৃত্বের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর সতর্কতা ও সাহসিকতায় পুরো জাতি গর্বিত। আবারও প্রমাণ হয়েছে পাকিস্তানের নিরাপত্তা দুর্ভেদ্য এবং যে কোনো আগ্রাসনের জবাব কঠোর, সময়োপযোগী ও নির্দয়ভাবে দেওয়া হবে। তিনি পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিদ্দিকির নেতৃত্বেও সন্তোষ প্রকাশ করেন এবং আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে বাহিনীর কার্যক্ষমতা বাড়ানোর ভূমিকাকেও গুরুত্ব দিয়ে উল্লেখ করেন।
প্রসঙ্গত কয়েক দশক ধরে চলা ভারত পাকিস্তানের মধ্যে সর্বশেষ উত্তেজনা শুরু হয় 7 মে। সেদিন পাকিস্তান ও আজাদ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় ভারত বিমান হামলা চালিয়ে কমপক্ষে 31 বেসামরিক নাগরিককে হত্যা করে। পাল্টা জবাবে পাকিস্তান ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করে, যার মধ্যে 3টি রাফায়েল। এছাড়া কয়েক ডজন ড্রোনও ধ্বংস করে ইসলামাবাদ। 4 দিনের এই সংঘাতে ভারতের হাতে কমপক্ষে 11 সেনা ও 40 বেসামরিক নাগরিক নিহত হন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। ট্রাম্পের দেয়া হুমকি ধামকিতে মাথা নত না করার ঘোষণা দিয়েছে ইরান। ট্রাম্পের সাথে মধ্যপ্রাচ্যের নেতাদের সখ্যতাকে কোনো গুরুত্বই দিচ্ছে না ইরান তার অস্ত্র সক্ষমতা আর ড্রোন ঘাঁটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে খুব সূক্ষ্ম বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্রকে। চলমান 3 দিনের উপসাগরীয় অঞ্চল সফরের সময় ট্রাম্পের কড়া সমালোচনার জবাবে গত বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বক্তব্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ট্রাম্প মনে করে এখানে এসে স্লোগান দিয়ে আমাদের ভয় দেখাতে পারবে। ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমাদের কাছে শহীদ হওয়া বিছানায় মৃত্যুর চেয়েও অনেক বেশি মধুর। তারা আমাদের ভয় দেখাতে এসেছে, আমরা কোনো হুমকিতে মাথা নত করব না। পেজেশকিয়ান আরও বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ পরিচালনার অভিযোগ করেছেন। ইরান এসব হুমকির মুখে কোনোভাবেই মাথা নত করবে না। এর আগে একই দিন সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জিসিসি সম্মেলনে ট্রাম্প বলেন, তিনি ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চান, তবে শর্ত হিসেবে দেশটিকে সন্ত্রাসে মদদ বন্ধ করতে হবে, রক্তাক্ত প্রক্সি যুদ্ধ থামাতে হবে এবং স্থায়ী ও যাচাইযোগ্যভাবে পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টা বন্ধ করতে হবে। ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখন পর্যন্ত 4টি বৈঠক হয়েছে, যেখানে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের দাবি করেছে যুক্তরাষ্ট্র। কারণ তাদের দাবি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাধ্যমে পারমাণবিক অস্ত্রের সাফল্য অর্জন করলে ইরান সন্ত্রাসী কার্যক্রম শুরু করবে। অন্যদিকে ইরানের দাবি, তারা শান্তিপূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা সন্ত্রাসী কার্যক্রম থেকে অনেক দূরে। বুধবার কাতারের রাজধানী দোহায় একটি রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিয়ে ট্রাম্প আবারও ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে সমাধানের ইচ্ছা প্রকাশ করেন এবং বলেন, এখন সিদ্ধান্ত তেহরানের। ট্রাম্প বলেন, এটা একটি বিপজ্জনক পরিস্থিতি এবং আমরা সঠিক কাজটি করতে চাই। আমরা এমন কিছু করতে চাই যা হয়তো লক্ষ লক্ষ প্রাণ বাঁচাতে পারে, কারণ এমন কিছু শুরু হলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মঙ্গলবার ট্রাম্প বলেন, তিনি ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চান, তবে যদি ইরানের নেতৃত্ব এই শান্তির আহ্বান প্রত্যাখ্যান করে তাহলে আমাদের সামনে বিকল্প থাকবে না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের অনুমতি দেবে না। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার চেষ্টা করে চলছে। বারাক ওবামা প্রশাসনের সময় বিশ্ব শক্তিগুলোর এক সম্মিলিত প্রচেষ্টার ফলে 2015 সালে একটি চুক্তি হয়, যার নাম ছিল জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন। কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর 2018 সালে তিনি একতরফাভাবে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলে তা ভেঙে যায়। বুধবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা দেশটির নিজস্বভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উপাদান উৎপাদনে ব্যাহত করবে। এই নিষেধাজ্ঞায় 6 ব্যক্তি
ব্যক্তি ও 12টি প্রতিষ্ঠানকে লক্ষ্য করা হয়েছে, যারা তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য প্রয়োজনীয় উপাদান স্থায়ীভাবে উৎপাদনের সঙ্গে জড়িত বলে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করতে ওয়াশিংটন ও তেহরান খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া তেহরান চুক্তির বেশ কিছু শর্তে আংশিকভাবে রাজি হয়েছে বলেও দাবি করেছেন তিনি। আর ট্রাম্পের এই ঘোষণাতেই বিশ্ববাজারে তেলের দাম তলানিতে যেতে শুরু করেছে। উপসাগরীয় অঞ্চলের 3 দেশ সফরকালে মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেছেন বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে। ট্রাম্প বলেছেন, আমরা ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা এমন একটি চুক্তির দিকে এগোচ্ছি যেখানে আমাদের হয়তো শক্তি প্রয়োগ করতে হবে। আর এই চুক্তিতে পৌঁছানোর 2টো পথ আছে, একটি খুব সুন্দর পদক্ষেপ, আরেকটি সহিংস উপায়, কিন্তু আমি দ্বিতীয় উপায়টি বেছে নিতে চাই না। তবে ট্রাম্প যতই হুমকি ধামকি দিক না কেন, তেহরান প্রকাশ্যে বলেছে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালু রাখবে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন একজন কর্মকর্তা ও অপর 2টি সূত্র বলেছে, এরই মাঝে ইরানকে একটি চুক্তির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরান ও ওয়াশিংটন বলছে তারা কূটনৈতিক উপায়ে এই দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান চায়। তবে এই আলোচনায় এখনো বেশ কিছু বিষয়ে উভয় পক্ষের মাঝে মতপার্থক্য রয়েছে। আর এসব মতপার্থক্য এড়িয়ে ভবিষ্যতের সম্ভাব্য সামরিক সংঘাত ঠেকানোর লক্ষ্যে আলোচকরা কাজ করছেন বলে উল্লেখ করা হয়। এদিকে বিশ্ববাজারে আবারও পড়ছে তেলের দাম, যা একসময় ছিল রেকর্ড উচ্চতায়, তা এখন দিনে দিনে নিচে নেমে আসছে। এবার এই দরপতনের মূল কারণ যুক্তরাষ্ট্র ও ইরান সম্ভাব্য পারমাণবিক চুক্তি। অর্থনৈতিক মন্দার ছাপের পাশাপাশি এই রাজনৈতিক সমঝোতা বাজারে নতুন করে প্রভাব ফেলছে। ব্রেন্ট ক্রুডের দাম টানা দ্বিতীয় দিনের মতো কমে দাঁড়িয়েছে $64 প্রতি ব্যারেল। বাজার বিশ্লেষকদের মতে এই পতনের পেছনে রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবনের সম্ভাবনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, 2 দেশের মধ্যে সমঝোতা খুব কাছাকাছি চলে এসেছে। চুক্তি হলে ইরান আবার আন্তর্জাতিক বাজারে বৈধভাবে তেল রপ্তানি করতে পারবে, যার ফলে বিশ্ববাজারে তেলের যোগান এক ধাক্কায় অনেক বেড়ে যাবে। এই যোগানের বাড়তি চাপই মূলত তেলের দর আরও নামিয়ে দিচ্ছে। এদিকে বিশ্বজুড়ে তেলের চাহিদাও বাড়ছে অনেক ধীর গতিতে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ জানিয়েছে, বছরের শুরুতে দৈনিক চাহিদা বেড়েছিল 10 লাখ ব্যারেল হারে, এখন সেটা নেমে এসেছে 6.5 লাখে। চীন, ভারত সহ বড় অর্থনীতির দেশগুলো প্রত্যাশার তুলনায় অনেক কম তেল কিনছে, ফলে দাম পড়ে যাওয়াটা কেবল যোগান নয়, চাহিদার দিক থেকেও স্বাভাবিক। এর পাশাপাশি ওপেক প্লাস জোট জুন মাস পর্যন্ত উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে, যার নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব। এই সিদ্ধান্তও বাজারে অতিরিক্ত সরবরাহ তৈরি করেছে। এর মানে তেল মজুদের ঝুঁকি বাড়ছে এবং দামের ওপর সেই চাপ বাড়ছে আরও বেশি করে।
বিশেষজ্ঞরা বলছেন, যদি ইরান সত্যি চুক্তিতে পৌঁছায় এবং পূর্ণ মাত্রায় তেল রপ্তানি শুরু করে, তবে বাজারে এক প্রকার সাপ্লাই ফ্লাড তৈরি হবে, যা দামকে আরও নিচের দিকে নিয়ে যেতে পারে। এই দামের প্রভাব ইতোমধ্যে বিভিন্ন দেশে পড়তে শুরু করেছে। সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য তেল সমৃদ্ধ দেশে গাড়ির জ্বালানির দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে মাসিক ভিত্তিতে ঠিক করা হয়। বাজারে তেলের দরপতন মানে সরাসরি কমে যাবে পাম্পের দাম। চালকদের জন্য এটি বড় স্বস্তির খবর হলেও রপ্তানি নির্ভর অর্থনীতির জন্য তা এক গুরুতর সংকেত। তবে বাজার সবসময় স্থির থাকে না। বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে হঠাৎ উত্তেজনা, সরবরাহে বিঘ্ন অথবা বড় অর্থনীতির দেশ হঠাৎ চাহিদা বাড়িয়ে দিলে বাজারের রং পাল্টে যেতে পারে এক রাতেই। তবে এখন যেটা স্পষ্ট, চুক্তি চূড়ান্ত হলে এবং বৈশ্বিক চাহিদা কম থাকলে তেলের দামে নিম্নগামী চাপ আরও কিছুদিন স্থায়ী থাকবে বলেই ধারণা করা হচ্ছে। তবে আলোচনার সঙ্গে যুক্ত ইরানের একটি সূত্র বলেছে, চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় এখনও অনেক মতপার্থক্য দূর করা বাকি আছে। কারণ দুই দেশের সম্পর্ক আছে মূলত দুই জায়গায়। ইরানের চাওয়া তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালু রাখবে এবং তাদের উপর থেকে সব ধরনের মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের চাওয়া সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে যদি তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে। দুই দেশ যদি তাদের সিদ্ধান্তে অটল থাকে তাহলে সমাধান নয়, সংঘাত আসন্ন, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া রাশিয়ান ক্ষেপণাস্ত্র, যার বোম্বার বর্তমানে কোনো অস্তিত্ব না থাকলেও এই মুহূর্তে রাশিয়ার কাছে থাকা সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্রের নাম শয়তান-2 বা RS-28 শারমাত। এই ক্ষেপণাস্ত্রটি প্রায় 15টি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম, যা পৃথিবীর যে কোনো দেশের জন্যই বড় হুমকি হয়ে উঠেছে। ইসরায়েলের পাশ থেকে ট্রাম্প সরে যাবার পর ইরান যদি রাশিয়ার থেকে এই ক্ষেপণাস্ত্র সংগ্রহ করে ও হামলা চালায়, তবে একটি মাত্র ক্ষেপণাস্ত্রেই পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে গোটা ইসরায়েল। এই ক্ষেপণাস্ত্রটি নিয়ে যুক্তরাষ্ট্র, ন্যাটো, ইসরায়েল, জাপান ও দক্ষিণ কোরিয়া সবচেয়ে বেশি আতঙ্কিত। কারণ এই ক্ষেপণাস্ত্রটি এমনভাবে তৈরি যেন এই দেশগুলোর রাডার সিস্টেম ফাঁকি দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, যদি রাশিয়া এই অস্ত্র সরবরাহে সম্মত হয় এবং ইরান এর ব্যবহার শুরু করে, তাহলে শুধু ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নয়, গোটা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ভিত্তিও ধসে পড়বে। RS-28 শারমাত বা শয়তান-2 ক্ষেপণাস্ত্রের প্রতিটি ওয়ারহেড প্রায় 750 কিলোটন ক্ষমতার, যা একটি বড় শহর সম্পূর্ণভাবে ধ্বংস করতে যথেষ্ট। এই একটি ক্ষেপণাস্ত্রে থাকা 15টি ওয়ারহেড যদি ইসরায়েলের তেল আভিভ, জেরুজালেম, হাইফা, বিয়ারশেবা এবং ডিমোনার উপর ফেলা হয়, তবে ইসরায়েলের কোনো জবাব দেওয়ারই সময় থাকবে না। এছাড়াও এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর প্রতিরোধ প্রায় অসম্ভব। হাইপারসনিক গতিতে চলা প্রতিটি ওয়ারহেড বিভিন্ন দিক থেকে আঘাত আনতে পারে, যা বর্তমান রাডার বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কার্যত অদৃশ্য। বিশ্বজুড়ে এখন প্রশ্ন উঠছে, যদি ইসরায়েলের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার হয় তবে কি পরমাণু যুদ্ধের সূচনা হবে? আর যদি না হয়, তাহলে ইসরায়েল নিজের অস্তিত্ব রক্ষা করবে কিভাবে? বিশ্লেষকদের মতে ডিটারেন্সের যুগে অস্ত্রই কথা বলে এবং এই মুহূর্তে শয়তান-2 এর মতো অস্ত্র যার হাতে আছে, সেই নির্ণয় করতে পারে কারা থাকবে আর কারা হারিয়ে যাবে। ইসরায়েলের জন্য এটি শুধু সামরিক চ্যালেঞ্জ নয়, এটি অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। আর সেই লড়াইয়ে এখন রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি হয়ে উঠেছে সবচেয়ে বড় ভয়ের কারণ। সবচেয়ে ভয়ঙ্কর এই রাশিয়ান ক্ষেপণাস্ত্রের নির্মাণ প্রক্রিয়া সম্পূর্ণ গোপন ও রাষ্ট্রীয় পর্যায়ের বিশেষ প্রকল্প হিসেবে পরিচিত। এর নকশা ও উন্নয়ন শুরু হয় 2000 সালের শুরুর দিকে। রাশিয়ার মাকেইয়েভ ডিজাইন ব্যুরো ক্ষেপণাস্ত্র প্রকল্পের মূল কারিগরি দায়িত্বে ছিল এবং আনুষ্ঠানিকভাবে উন্নয়ন সম্পন্ন হয় 2011 সালে। এই ক্ষেপণাস্ত্র 3 ধাপ বিশিষ্ট তরল জ্বালানি চালিত, যার ইঞ্জিন অত্যন্ত শক্তিশালী এবং পৃথিবীর যে কোনো প্রান্তে দীর্ঘ পাল্লার আঘাত হানতে সক্ষম।
RS-28 এর উৎপাদন কাজ হয় ক্রাসনোয়ার্স মেশিন বিল্ডিং প্লান্ট নামক একটি রাষ্ট্রীয় সামরিক কারখানায়। এটি রাশিয়ার রসকসমস মহাকাশ সংস্থার অধীন। পুরো প্রক্রিয়ায় উচ্চমানের নির্ভুলতা বজায় রাখা বাধ্যতামূলক, কারণ একটি ক্ষেপণাস্ত্রে থাকে 10 থেকে 15টি পারমাণবিক ওয়ারহেড, যা একাধিক শহরে একযোগে আঘাত হানতে পারে। ইস্তাম্বুলের ঐতিহাসিক দোলমা-বাহুচে প্রাসাদে মুখোমুখি বসেছিল রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। 3 বছরেরও বেশি সময় পর এই প্রথম দুই দেশের মধ্যে সরাসরি শান্তি আলোচনা। সারা বিশ্বের দৃষ্টি এখন এই বৈঠকের ফলাফলে। আলোচনার আয়োজন করে তুরস্ক। লক্ষ্য দুই পক্ষকে আলোচনায় ফিরিয়ে আনা আর নিজ দেশের কূটনৈতিক গুরুত্ব বাড়ানো। রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রেসিডেন্ট পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি। ইউক্রেনের পক্ষ থেকে অংশ নেন প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ। তবে বৈঠকে পুতিন ও জেলেনস্কি উপস্থিত ছিলেন না। বৈঠকের শুরু থেকেই টান উত্তেজনা। করমর্দন তো দূরের কথা, চোখাচোখিও এড়িয়ে যান প্রতিনিধিরা। আলোচনার পুরোটা সময়ই উভয় পক্ষই ধরে রাখে নিজ নিজ অনড় অবস্থান। ইউক্রেনের প্রধান দাবি ছিল 30 দিনের শর্তহীন যুদ্ধবিরতি, শিশুদের ফেরত এবং যুদ্ধবন্দীদের বিনিময়। প্রেসিডেন্ট জেলেনস্কি সাম্প্রতিক সংবাদ সম্মেলনে স্পষ্ট ভাষায় বলেন, যদি যুদ্ধবিরতি না হয় তবে এটা পরিষ্কার যে পুতিন শান্তি চান না। অন্যদিকে রাশিয়া বলছে তারা কূটনৈতিক সমাধানে আগ্রহী, কিন্তু এই মুহূর্তে যুদ্ধবিরতির কোনো যৌক্তিকতা তারা দেখছে না। তাদের আশঙ্কা এতে ইউক্রেন নতুন করে সামরিকভাবে প্রস্তুতি নিতে পারবে। আলোচনার গভীরে স্পষ্ট হয়েছে এক বড় সংকট বিশ্বাসের অভাব। ইউক্রেনীয় সূত্র জানায়, রাশিয়া আলোচনাকে ব্যবহার করছে সময় নষ্ট ও প্রচারের হাতিয়ার হিসেবে। যুক্তরাষ্ট্র সরাসরি এই আলোচনায় অংশ নেয়নি, বরং আলাদাভাবে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী রুবিওর কূটনৈতিক চাপেই মূলত এই বৈঠকের পথ খুলেছে। ইউক্রেনের মিত্র পশ্চিমা দেশগুলো রাশিয়াকে দিয়েছে 30 দিনের যুদ্ধবিরতির আল্টিমেটাম, অন্যথায় নতুন নিষেধাজ্ঞা ও সামরিক সহায়তার হুঁশিয়ারি। তবে আলোচনা যতটা গুরুত্বপূর্ণ, বাস্তব অগ্রগতি ততটা নয়। দুই পক্ষের শীর্ষ নেতার অনুপস্থিতি গোটা প্রক্রিয়াকে দুর্বল করে দিয়েছে। ইউক্রেনের ভাষায় রাশিয়ার প্রতিনিধি দল ডেকোরেটিভ, শুধু আনুষ্ঠানিকতাই। আলোচনার মূল ইস্যু ভূখণ্ড, ন্যাটো, সার্বভৌমত্ব। এসব প্রশ্নে এখনও অবস্থান অপরিবর্তিত দুই দেশেরই। তবে কিছু সূত্র বলছে যুদ্ধবন্দী বিনিময় নিয়ে নীতিগত আলোচনা হয়েছে, যা সামান্য হলেও ইতিবাচক। এই মুহূর্তে বলা যায়, ইস্তাম্বুলের এই বৈঠক ছিল শান্তির পথে একটি প্রতীকী পদক্ষেপ, কিন্তু বাস্তব সমঝোতা এখনও অনেক দূরে। একদিকে অনমনীয়তা, অন্যদিকে আন্তর্জাতিক চাপ, সব মিলে পথ কণ্টকাকীর্ণ। তবে সংলাপ যতদিন টিকে থাকে ততদিনই আশা বেঁচে থাকে। একদিন হয়তো আলোচনার টেবিলেই শেষ হবে যুদ্ধ।